যে এই ইমামের মেয়েকে তাকে বন্দুক মানে ঠেকিয়ে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এর পিছনে রাজনৈতিক দায় আছে, ওই এলাকার রাজনৈতিক নেতৃত্ব আছে। বুঝিয়েছে কিন্তু বিএনপি ছাত্রদল যুবদলকে যে তারা তো ক্ষমতায় যেতে পারে নাই, এই হিংসার জায়গা থেকে তারা প্রতিদিন গণ অভ্যুত্থানে হুমকি দিচ্ছে। জ্বালানি মজুদ ও জ্বালানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ বেশ সরগরম ছিল জাতীয় সংসদ। বর্তমানে যে গ্যাস মজুদ আছে সেই গ্যাস দিয়ে আরও 12 বছর চাহিদা মেটানো সম্ভব বলে বলেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অথচ আজকেই 212 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম, গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 1940 টাকা। এক মাসে এলপি গ্যাসের দাম বাড়লো দুইবার। আবার আজকে থেকে বেড়েছে জ্বালানি তেলের দামও। তেলের দাম বৃদ্ধি নিয়ে বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে। এই তেলের দাম বৃদ্ধি নিয়ে সংসদে রুমিন ফারহানা বলেন, জ্বালানি তেলের দাম যদি বৃদ্ধি করা হয় তাহলে এতদিন তেলের সর্বোচ্চ মজুদ থাকার কথা কেন বলা হয়েছে? রসিকতা করে বলেন, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল কাদম্বরী মরে নাই। বলেন, তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল। অভিযোগ করেন তেল নিয়ে সরকার মিথ্যাচার করছে। এদিকে তেলের দাম বৃদ্ধির পরেও আজ পেট্রোল পাম্পগুলোতে ছিল চালকদের দীর্ঘ সারি, ভোগান্তি ছিল চরমে। এখন প্রশ্ন হলো, তেলের দাম বাড়ার পরও কেন এমন ভোগান্তি? তাই আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি, বাড়লো দাম, কমলো কি ভোগান্তি, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাশেদ খান, বিএনপি নেতা। রাশেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন সাইদ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। সাইদ মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আসলে জ্বালানি তেল এখন সবচেয়ে বড় সংকটে আছে পুরো দেশ, এবং সারা দেশে কি অবস্থা। আমরা একটু যেতে চাই প্রথমে, যেহেতু বিএনপি নেতা আমাদের সাথে আছেন, তার কাছ থেকে একটু শুনে আসি। জনাব রাশেদ খান, জ্বালানি তেলের মজুদ, সর্বোচ্চ মজুদ, আবার কেউ কেউ অনেক মন্ত্রী বলেছেন রেকর্ড মজুদ আছে, তারপরও আমরা দেখলাম তেলের পাম্পগুলোতে দীর্ঘ সারি, ভোগান্তি, মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়েও তেল পাচ্ছে না। কিন্তু আজকে থেকে নতুন দামে তেল বিক্রি হচ্ছে, আজকেও দীর্ঘ ভোগান্তি চালকদের। তাহলে মন্ত্রী বলছেন দাম বেড়েছে এবং সে সাথে মজুদও আছে। তাহলে দাম বাড়ার পরেও যদি ওই কথাটা আসে, যদি বলে অনেকেই তেল সংগ্রহ করে মজুদ করার একটা বিষয়টাও গোয়েন্দা বিভাগে ধরা পড়েছে, এখন কেন এই সংকট বা এখন কেন দীর্ঘ সারি? সবাইকে শুভেচ্ছা। দেখেন, সংকট আছে, সেই সংকটটা আসলে কি? এই সংকটটা হলো যে আমাদের ভিতরে যে প্যানিক, এই প্যানিকটা আসলে সব থেকে বড় সংকট। আপনি নিশ্চয়ই জানেন যে কয়েক বছর আগে তখন হঠাৎ করে এক ধরনের গুজব ছড়িয়ে পড়লো যে লবণের দাম বেড়ে গিয়েছে, তাই না? আর লবণ হয়তো সামনে নাও পাওয়া যেতে পারে, এজন্য হঠাৎ করে সব লবণ লবণ কিন্তু উধাও হয়ে গেল, বাজারে আর লবণ নাই। এ ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। ঠিক দেখবেন যে অতীতেও কিন্তু সয়াবিন তেলের দাম যে সময় মনে হচ্ছে যে বাড়বে, বাজারে গিয়ে সবাই কিন্তু কিনে আনে, তো তখন কি হয়, দাম কিন্তু আরও বাড়ে। কিন্তু সয়াবিন তেল হয়তো কিছুটা মানে সংকট হয়েছে, কিন্তু এমন না যে আসলে পাওয়া যাবে না। তো এই প্রবলেমটা আসলে এই তেলের ক্ষেত্রে হয়েছে। জ্বালানি তেল, হ্যাঁ, মধ্যপ্রাচ্যে সেখানে যুদ্ধ লেগেছে, এই বৈশ্বিক সমস্যার কারণে তেলের কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। এখন এই জায়গা থেকে বাংলাদেশে যারা আসলে গাড়ি ব্যবহার করে, বাইক ব্যবহার করে, তাদের ভিতর এক ধরনের প্যানিক বার্ডেন, যে আসলেই কি আমি আগামীকাল তেল পাবো, এই জায়গা থেকে সবাই কিন্তু ওই তেল পাম্পে তারা কিন্তু গিয়ে ভিড় জমাচ্ছে। তো এটা বড় একটা সংকট। মানে আপনি বলছেন প্যানিকটা, কিন্তু এটা কেন প্যানিকটা কমাতে পারছে না কেন সরকার? সরকারের কথা কি জনগণ বিশ্বাস করছে না? বিষয়টা এমন, আপনি কি পেট্রোল পাম্পে যারা যায় তাদের ভোগান্তি যারা করে তাদের বক্তব্যগুলো শুনেছেন? সরকারকে বিভিন্ন রকমভাবে তারা কটূক্তি করছে। হ্যাঁ, শুনেছি। বাংলাদেশের যে বাস্তবতা, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যদি বলেন যে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সরকারের উপরে জনগণের পুরোপুরি আস্থা সৃষ্টি হয়েছে, তাহলে ভুল হবে। এর কারণটা হলো যে বাংলাদেশের যে আসলে মানুষের যে মানসিক অবস্থা, সেটা কাউকে আসলে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার একটি গণ অভ্যুত্থানের সরকার, এখন সেই সরকারের উপরে তো সব থেকে বেশি আস্থা মানুষের থাকা দরকার ছিল, কিন্তু ওই ধরনের আস্থা কিন্তু দেখবেন ওই সরকারের উপরে মানুষের ছিল না। ঠিক এর আগে ১৬ বছর আওয়ামী লীগ তারা দখল করে ক্ষমতা ধরে রেখেছিল, এরপরে ওই সরকারের উপরেও কিন্তু মানুষের আস্থা ছিল না। যে সময়
মোটামুটি ৮ সালের ডিসেম্বরে যে ইলেকশনটা হয়, মোটামুটি ওই সময় ওই নির্বাচন নিয়ে মানুষ কম বিতর্কই করে, 14, 18, 24 নিয়ে যতটা করে। তো ওই নির্বাচনের পরেও দেখবেন যে আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা ছিল না। তো আওয়ামী লীগ বুঝতেছিল যে যদি 14 সালে ফেয়ার নির্বাচন হয় তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না, যে কারণে তারা ওই পরিস্থিতি সৃষ্টি করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো। তো এই অবস্থা বাংলাদেশের মানুষের মানসিক সেই অবস্থা আছে যে কেউ এই যে এখন মধ্যপ্রাচ্যের সমস্যা, কিন্তু মানুষ তো আসলে ওইটাকে সামনে হাইলাইট করতেছে না, আমাদের যারা অপোজিশন আছে তারাও করতেছে না। তারা এইখানে এমন একটা অবস্থা সৃষ্টি করতেছে, মনে হয় গভর্নমেন্টের ব্যবস্থাপনার কারণেই মনে হয় এই প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু আসলে তো না। এখন মানুষ তো আগে আমি দেখেছি যে বাইকে মনে করেন যে 2 লিটার তেল আছে, তো সে কিন্তু মোটামুটি একদম শেষের দিকে কিন্তু তেল পাম্পে গিয়েছে। এখন দেখবেন যে বাইকে 3 লিটার তেল আছে, তারপরেও কিন্তু সে বাইক নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকছে। আবার এমন এমন ঘটনা ঘটছে, সেটা হলো মনে করেন যে একবার তেল নিল, নেওয়ার পরে সে পিছনে এসে আবার লাইন দিচ্ছে বা অন্য তেল পাম্পে যাচ্ছে। এই সমস্যাগুলো আসলে সমাধান করার দায়িত্ব শুধুমাত্র সরকারের একার না। এক্ষেত্রে আমি মনে করি যারা আমাদের অপোজিশনে আছে, বাংলাদেশের যারা সুনাগরিক, যারা আপনার সুশীল সমাজের রয়েছে, সবাইকে সম্মিলিতভাবে এই সমস্যার সমাধান করতে হবে। দেখেন আমাদের অপোজিশন লিডার, তিনি গতকাল এই বাস্তব অবস্থা দেখার জন্য তিনি তেল পাম্পে গিয়েছিলেন। এখন তিনি তেল পাম্পে গিয়েছেন কি জন্য? যে বাস্তব কি অবস্থা দেখার জন্য। কথা কি বললেন? ওই যে গাজীপুরে একজন ইমামের মেয়ে, তার প্রতিবেশী আর একটা ছেলের সাথে তিনি চলে গিয়েছেন, ভালোবাসার সম্পর্ক, তারা বিয়ে করেছেন। এখন তিনি ওইখানে গিয়ে এই কথাবার্তা বলা শুরু করলেন, মানে মিডিয়া আসলে কি বলতে হবে, কি উদ্দেশ্যে আমি গিয়েছি, আমার লক্ষ্য কি, সেটা আমি ভুলে গিয়ে সরকারকে কিভাবে আসলে কাঠগড়ায় দাঁড় করানো যায় সেখানে গিয়ে বলছে যে এই ইমামের মেয়েকে তাকে বন্দুক মানে ঠেকিয়ে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এর পিছনে রাজনৈতিক দায় আছে, ওই এলাকার রাজনৈতিক নেতৃত্ব আছে, বুঝিয়েছে কিন্তু বিএনপি, ছাত্রদল, যুবদলকে। তো আপনি কি বলবেন? তারপরে তিনি তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারলেন না। তিনি গিয়েছেন পেট্রোল পাম্পগুলো দেখার জন্য যে মানুষের যে কষ্ট, আর সেখানে সুযোগ পাইছেন, মিডিয়া আছে, সেখানে তিনি বিএনপিকে দায় দিয়ে দিলেন যে এই যে ইমামের মেয়ে একজনের সাথে ভেগে যাচ্ছে, এই দায়টাও নাকি বিএনপি, এই দায়টাও নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন আপনি কি বলবেন? তা আমি এই জন্য বারবার বলছি যে বাংলাদেশের যারা অপোজিশনে আছে তারাও তো গণঅভ্যুত্থানের শক্তি, অস্বীকার করার তো কিচ্ছু নাই। আবার যারা ক্ষমতায় রয়েছে তারাও তো গণঅভ্যুত্থানের শক্তি। এখন এই যে সরকারি দল এবং বিরোধী দল, তাদের উভয়ের দায়িত্ব কিন্তু এই দেশ গঠনে একসাথে মোটামুটি সমন্বয় করে কাজ করা। কিন্তু আপনি সারাদিন 2 মাস তো সরকারের বয়স মাত্র হলো, তাই না? তো এই 2 মাস সরকার কতটুকু করতে পেরেছে বা পারে নাই, এ দিয়ে তো আপনি সরকারকে মূল্যায়ন করতে পারেন না। আপনি একটা বছর দেখেন সরকার কি করে, কিন্তু আপনি অপেক্ষা করতে রাজি না। আপনি বলছেন যে সরকার আমাদের সাথে গণভোট নিয়ে প্রতারণা করেছে, জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতারণা করেছে। আমার প্রশ্ন হলো যে আসলে কি বিএনপি আপনাদের সাথে প্রতারণা করেছে, নাকি ঐক্যমত কমিশন আপনাদের সাথে প্রতারণা করেছে, ঐক্যমত কমিশন বিএনপির সাথে প্রতারণা করেছে, সেটা আপনি বলেন। এখন আপনি সেই প্রসঙ্গগুলো আনছেন না, বরং জামাত ইসলাম বিএনপি সম্পর্কে, বিএনপি গণভোট বা অধ্যাদেশ বা আপনার জুলাই জাতীয় সনদ, এটা নিয়ে বিএনপির যে মতামত ছিল সেই মতামত কিন্তু এখনো পর্যন্ত আছে, কিন্তু সেইটা জাতির সামনে জামাত ইসলাম ভিন্নভাবে উত্থাপন করে, বরং জামাত ইসলামই জাতির সাথে প্রতারণা করছে বিএনপির সম্পর্কে মিথ্যাচার করে। এই জিনিসগুলো আপনি কাকে বলবেন, কাকে বোঝাবেন? আমাদের অপোজিশন তারা মনে করেছিল, ওই যে ফেসবুকে দেখেন নাই যে ফেসবুকে মানে রেজাল্ট দেওয়ার আগেই, মানে সরাসরি রেজাল্ট দেওয়ার আগেই নির্বাচন কমিশন তারা ফেসবুকে সরকার গঠন করে ফেলিয়েছে, কে প্রধানমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, জামাতের সরকারের রূপরেখা কেমন হবে, এগুলো তারা দিয়ে ফেলিয়েছিল। তো পরবর্তীতে আমরা দেখলাম যে ক্ষমতায় আসলো বিএনপি। তো জামাত ইসলাম ওই জায়গাটা রয়েছে যে তারা যে ক্ষমতায় আসতে পারে নাই, ওই আফসোসের জায়গা থেকে তারা প্রতিদিন বিএনপি গভর্নমেন্টকে গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে। কিন্তু রাশেদ খান, আপনি কালকে নিশ্চয়ই প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন, বিএনপি 2 মাস পূর্তি সংবাদ সম্মেলন, সেখানে প্রধানমন্ত্রী পেশ সচিব বলেছেন, আপনি বলছেন যে জনগণ আস্থা রাখতে পারছে না সরকারের উপর, কিন্তু সেখানে তিনি বলেছেন এই 2 মাসে সরকারের সবচেয়ে বড় অর্জন হলো এই সরকারের প্রতি জনগণের আস্থা অর্জন। আমি কিন্তু আমার বিশ্লেষণ দিয়েছি, আমি যেটা বলেছি যে সংকট আছে, সংকট কোনটা, এই যে প্যানিক, এটাই বড় সংকট। এবং এই আপনি বলছেন আস্থা রাখতে পারছেন না জনগণ। না, আমি সেটা বলি না, আমি বলছি অতীতের যে সরকার, সেই সময় থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, জনগণ পুরোপুরি তার উপর আস্থা রাখতে পারে না। এখন আপনি দেখেন এই 2 মাসের যে কর্মযজ্ঞ, এই 2 মাসের কর্মযজ্ঞ, মানুষের সাথে মিশে যাওয়া, এই যে আপনার প্রটোকলবিহীন চলা, হ্যাঁ, জনমানুষের সাথে এই জেমেসরে যাওয়া, সচিবালয় 9টা থেকে কাজ করা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বা এরকম বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হাতে নেওয়া, মানুষ তো এগুলোর অবশ্যই প্রশংসা করছে। তো সেই জায়গা থেকে অতীতে যারা সরকারি দায়িত্ব পালন করেছে বা ক্ষমতায় ছিল,
তাদের তুলনায় অবশ্যই এই 2 মাসে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সফল, বিএনপি সফল। জি। এখন ওই যে বললাম আমাদের অপোজিশনে যারা আছে সমস্যা তো তাদের এইখানে জি। যে তারা তো ক্ষমতায় যেতে পারে নাই, জি। এই হিংসার জায়গা থেকে তারা প্রতিদিন গণ অভ্যুত্থানে হুমকি দিচ্ছে। জি জি, ধন্যবাদ অসংখ্য জনাব সাহেব।